মিলেনিয়াম টেলিভিশনের সকল দর্শককে বলার কথা বলবো অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক যারা রয়েছেন দেশে কিংবা প্রবাসে, দর্শক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা সাম্প্রতিক নানা প্রসঙ্গের বিশ্লেষণমূলক আলোচনা শুনি। আজকে আমরা প্রসঙ্গ নির্ধারণ করেছি মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফর, কি পাবে বাংলাদেশ, এই শিরোনামে। এবং আজকের এই বিষয়ে কথা বলবার জন্য, আলোচনা করবার জন্য আমাদের তিনজন সম্মানিত অতিথি অনলাইনে আমাদের সাথে যুক্ত থাকছেন। চলুন আলোচনার শুরুতে তাদের সাথে আপনাদের সকলের পরিচয় করিয়ে দিই। আজকের আলোচনায় যুক্ত রয়েছেন ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, চেয়ারম্যান জানিপব। জনাব কলিমুল্লাহ, আপনাকে স্বাগত জানাই আজকের আয়োজনে। দর্শক আরো যুক্ত রয়েছেন বাংলাদেশের সিনিয়র সাংবাদিক এবং টকশের খুব আলোচিত এবং পরিচিত ব্যক্তিত্ব, চেনা মুখ, জনাব এম এ আজিজ। আজিজ ভাই, আপনাকে স্বাগত আজকের আয়োজনে। ধন্যবাদ। জি, এবং দর্শক আরো আমাদের ফাঁকে আমাদের মাঝে যুক্ত হবেন মনিরুল হক চৌধুরী, রাজনীতি বিশ্লেষক। দর্শক আজকের প্রসঙ্গ মনিরুল হক চৌধুরী, আপনি যুক্ত হয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আয়োজনে। দর্শক আমরা আজকে আলোচনা করব বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে। ভারতের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশে যখন জন্ম হয়, ঠিক সেই জন্মকালীন সময়ে বাংলাদেশের সাথে ভারতের একটি ঐতিহাসিক সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। এই 52 বা 53 বছরের নানা টানাপোড়েন গেছে, সম্পর্কের উঠানামা, পারদের নানা রকম মাত্রা উঠানামা হয়েছে। আমরা দেখছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবার ক্ষমতায় এসছে। এবং আমরা জানি যে এ মাসের শুরুতেই নতুনভাবে সরকারের অধিষ্ঠিত হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিও তৃতীয়বারের মতো ক্ষমতায় অধিষ্ঠিত হলেন। কিন্তু খুব মজার ব্যাপার হচ্ছে, আগ্রহ উদ্দীপক ব্যাপার হচ্ছে যে এই ক্ষমতা গ্রহণের কয়েকদিনের মাথায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরে আমন্ত্রণ জানালেন মোদী। এবং প্রতিবেশী তো দেশ তো বটেই, এবং সারা পৃথিবীর প্রথম রাষ্ট্রপ্রধান যিনি ভারতে সফর করছেন তৃতীয়বার ক্ষমতায় আসীন হওয়ার পর মোদীর ভারতে। বাংলাদেশ দিয়ে কেন ভারত সফর শুরু হলো, ভারতের কাছে বাংলাদেশের গুরুত্বটা কতটুকু, বা বাংলাদেশ ভারতের কাছ থেকে কি পাবে, সেটি নিয়ে আমরা কথা বলতে চাই। শুরু করতে চাই জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাকে দিয়ে। আপনি তো এই দ্বিপাক্ষিক সম্পর্ক, বৈশ্বিক রাজনীতির নানা রকম অনুপুঙ্খ ঘটনাগুলো আপনি পর্যবেক্ষণ করেন। নানা রকম আপনার কাছ থেকে কৌতূহল উদ্দীপক এবং আগ্রহ উদ্দীপক নানা রকম তথ্য আমরা পাই। এরকম কোন তথ্য আছে কিনা যে হঠাৎ করে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরে গেলেন? 9 তারিখে মোদীর যে শপথ গ্রহণ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন, সেখানে তিনি আমন্ত্রিত হয়েছিলেন, কিন্তু তারপরেও এই অল্প সময়ের মধ্যে আবার কেন তাকে ভারত সফরে যেতে হলো? মানে এর কোনো বিশেষ কোনো কারণ বা কোনো তাৎপর্য আছে কিনা, জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ? ধন্যবাদ। আসলে সবসময় পেছনে ফিরে তাকানো ভালো। মহান স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে ভারত আমাদের ধাত্রী মাতার ভূমিকা পালন করেছে, এবং এই যে বন্ধন, এটি অচ্ছেদ্য এবং অনাদিকালের জন্য প্রযোজ্য। এবং সেই বিষয়টি সবসময় আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুকন্যা দেশরত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে রাখে, এবং তার ধারাবাহিকতায় আমাদের ভারতের সরকার প্রধান মোদীজির শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি কিন্তু হাজির হয়েছে। এবং আপনার নিকটতম প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমাদের রাষ্ট্রাচারের অংশ এটি। এবং এরপর আরেক প্রতিবেশী যারা ধাত্রী মাতার ভূমিকা পালন করেছে এমনটি বলা যাবে না, বরং প্রথমবারের মতো তাদের ভেটো পাওয়ার বিল্ড করেছে, মানে ভেটো প্রদান করে জাতিসংঘে হাত পাকিয়েছে আমাদের আরেক প্রতিবেশী রাষ্ট্র চীন। সেই দেশে যাওয়ার সফরের কথা আছে। তো তার প্রাক্কালে আমাদের নিকটতম প্রতিবেশীর সঙ্গে বোঝাপড়াটা প্রাসঙ্গিক, এবং সেই সঙ্গে কোন রকম ভুল বোঝাবুঝির অবকাশ যাতে না থাকে সেটি নিশ্চিত করাও প্রয়োজন। ফলে থেকে বোঝাপড়া, আসলে এই বোঝাপড়া কি, মানে ভারতের সাথে বাংলাদেশের তো এক ধরনের ভালো বোঝাপড়াই আছে, এবং ভুল বোঝাবুঝি আছে, কিন্তু আপনার কমিউনিকেশন ডিসঅর্ডার বলে একটা নতুন শৃঙ্খলা বা বিভাগ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু করেছি। এখন এই যে ডিসঅর্ডার, এটা হয় বাস্তব
একটা প্রসঙ্গ ব্যক্তি জীবনে যেমন সমাজ জীবনে যেমন সেটি আপনার আন্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য। তো সেই কারণে আধ্যাত্মতম চিন্তার অংশ এটি যে আপনাকে সবসময় কমিউনিকেশনের মধ্যে থাকতে হবে, আর পার্সোনাল টাচের কোনো বিকল্প নেই, অন্তত এই বর্তমান 21st সেঞ্চুরিতে। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। আসবো যে আপনি বলেছেন বোঝাপড়া তৈরি করার জন্য বা এবং যদি ভুল বোঝাবুঝি থাকে, আসলে ভারতের সাথে কোন রকম ভুল বোঝাবুঝি বাংলাদেশের আছে কিনা, মানে সেই জায়গাগুলো কি বা সেটা কেন বা ভুল বোঝাবুঝি আছে বা এতদিন সেটি কন্টিনিউ করছে, আমরা একই প্রশ্নটি রাখতে চাই। জনাব এম এ আজিজ, আপনি কি মনে করেন যে কেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর খুব জরুরি হয়ে গেল বা এই সময় কেন তিনি ভারত সফরে গেলেন? আপনার দিক থেকে কোন রকম পর্যবেক্ষণ আছে? ধন্যবাদ আপনাকে। দেখেন, 2023 সালে আমি একটা লেখা লিখেছিলাম যে ভূ রাজনীতির খাবে বাংলাদেশ। আপনি যুগান্তরে অনলাইন ক্লিক করলে আমার লেখাটা পাবেন। দ্বিতীয়টা হচ্ছে এই যে ভূ রাজনীতি যে আমরা আছি, আমি এটা বিশ্বাস করি। প্রধানমন্ত্রীর এবারের সফর, ভারত সফর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কারণে যে আপনি খেয়াল করে দেখেন তিনি ভারত হয়ে চীনে যাবেন। অর্থাৎ এই যে দুই দেশে আপনার বোঝাপড়ার বিষয় আছে, সেখানে ভারতের সাথে আমাদের তেমন বোঝাপড়ার কিছু নাই। কিন্তু মিডিয়ার কল্যাণে যেটা বুঝলাম যে এবারের ভারত সফরেও প্রধানমন্ত্রীর অনেক বোঝাপড়ার বিষয় আছে। আগে একপক্ষীয় সম্পর্কই বলা যাবে যে ভারতের পক্ষে আমরা সবকিছু করেছি। এই মোদী প্রধানমন্ত্রী যখন প্রথম বাংলাদেশে ভিজিট এসেছিল তখন 22টি চুক্তি এবং সমঝোতা স্বাক্ষর করেছিল এবং সবগুলোই ভারতের অনুকূলে। এবারেও 10টি চুক্তি এবং সমঝোতা স্বাক্ষর হবে বলে মিডিয়ার কল্যাণে জানতে পেরেছি, কিন্তু সেগুলো কি হবে আমরা জানি না। তবে যে বিষয়গুলি আলোচনা হবে তার বাইরেও আমি মনে করব সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এবারে যে ভারত এবং চীনের যে বাংলাদেশের নিয়ে রশি টানাটানি, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমাদের যে পররাষ্ট্র নীতি, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয় বা শত্রুতা নয়, এইটা এখন চীন এবং ভারতের সাথে যে সম্পর্ক এবং ভারত এবং আমেরিকার সাথে সম্পর্ক, আবার ভারত এবং চীনের সাথে সম্পর্ক, এই জিনিসগুলো কিন্তু ভাবতে হবে। ভারত এই অঞ্চলে কি চাচ্ছে, চীন এই অঞ্চলে কি চাচ্ছে, আমেরিকা এই অঞ্চলে কি চাচ্ছে, এটাই দেখা হলো। এটাই হচ্ছে ভূ রাজনীতির কৌশল। এখানে বাংলাদেশের অবস্থান কি হবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টা কিভাবে হ্যান্ডেল করবেন, এটা কিন্তু এখন আগাম বলা বড় কঠিন। তবে ভিতরে যেটা আসছে আমি বলবো যে আমরা পানি নিয়ে বরাবর আমরা দাবি করে আসছি। আন্তর্জাতিক আইনেও তিস্তা নদীর এগ্রিমেন্ট আমাদের হয় নাই, চূড়ান্ত হয়েছিল। এখন তো শুধু তিস্তা নদী সমস্যা না, আন্তর্জাতিক আইনে আন্তর্জাতিক নদী সবগুলো যেসব দেশ দিয়ে প্রবাহিত হয় সব দেশে তাদের অধিকার আছে। আমাদেরও 54টা রিভার লিঙ্কিং প্রজেক্ট করছে ইন্ডিয়া, করতে যাচ্ছে। সেখানে তো আমরা আলোচনায় নাই, সেই বিষয়টা আলোচনায় আসবে কিনা। তিস্তা ব্যারেজ, যেটা তিস্তা প্রজেক্ট নতুন করে করা, সেখানে কিন্তু অলরেডি চীন কিন্তু প্ল্যান করে ফেলছে এবং চীন থেকে লোনও নেওয়া হয়েছে। এখন ভারত বলতেছে যে না, যেহেতু নদীগুলো আমাদের দেশ থেকে বাংলাদেশ, অর্থাৎ এটা আন্তর্জাতিক নদী, সুতরাং আমাদের বোঝাপড়াটা আমরা আলোচনা করে এটা করব। এখন ভারত ওখানে বিনিয়োগ করতে চায় প্রজেক্ট। এইসব সমস্যাগুলো কিভাবে সমাধান হবে সেই বিষয়গুলো দেখার বিষয়। এছাড়া ধরেন সীমান্ত হত্যা, বাণিজ্য ঘাটতি, ডাম্পিং, অ্যান্টি ডাম্পিং দিয়ে আমাদের পণ্য ঠেকিয়ে দেওয়া, সেগুলো কতটুকু আমরা উদ্ধার করতে পারবো। আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন আমরা তো ভারতকে সবই দিয়েছি, হ্যাঁ, এখন দেখি তাদের কি করণীয়। আমরা কিন্তু সব দিয়েছি, এটা সত্য, ওই 22টা চুক্তিতে দিয়েছি আজিজ ভাই, আমরা কেবলই দিয়েছি। এবারে আমাদের পাওনার বিষয়, আমরা সীমান্ত হত্যা, আপনি দেখেন চীন এবং ভারতের বর্ডার আছে,
সেখানে এগ্রিমেন্ট হয়েছে যে 1 কিলোমিটার ভিতরে কোনো আগ্নেয়াস্ত্র বহন করা যাবে না। বাংলাদেশ আমাদের বন্ধু দেশ, হ্যাঁ, আমাদের দেশের লোক দেখলেই পাখির মতো গুলি করে মেরে ফেলে। সুতরাং বিজেপি, এমনকি আমাদের বিজেপির সদস্য মেরে ফেলে, বাংলাদেশ গভর্নমেন্ট তার প্রতিবাদটা পর্যন্ত করে না। তো সুতরাং এসব আপনার এই বর্ডার কিলিং তো জিরোতে আনতে হবে। আপনার বর্ডারে গার্ড দেওয়া হয় বিএসএফ কে, সেখানে বাংলা ভাষী লোক দিতে পারে না, যে অন্য অন্য স্টেটের দিয়ে দেয় গার্ড। সুতরাং আমরা তো, এটা তো আমাদের সমস্যা। তো বাণিজ্য, সীমান্ত হত্যা, এগুলোই তো প্রধান সমস্যা। এখন এবারে যেটা হবে, অর্থনৈতিক সহযোগিতা, যোগাযোগ, তথ্য প্রযুক্তি, প্রতিরক্ষা, আসবো আজিজ ভাই, আপনার কাছে আসবো। আপনার মূল কথা আমরা একটু জানতে পেরেছি। আপনার এই কথার প্রসঙ্গ নিয়ে একটু আসতে চাই। মনিরুল হক চৌধুরী, আপনার কাছে নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, আপনার সংযুক্তি কতটা। আমি এখন শুনতে পাচ্ছি, বাট নাজিমুল্লাহ কালিমুল্লাহ সাহেব এবং আজিজ ভাই কি কথা আমি শুনি নাই। আলোচনার সুবিধার্থে আপনাকে একটু সংযুক্ত করতে চাই, কিছু তথ্য বলতে চাই। যে আজিজ ভাই যেটি বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর করছেন, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন তো করবেন, এটা স্বাভাবিক একটা রীতি। ভূ রাজনীতির তার একটি ভূমিকা বা একটা গুরুত্ব আছে। মাননীয় প্রধানমন্ত্রী ভারত থেকে চীনে যাবেন, তিনি একটি ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন যে ভারতের সাথে আলোচনা করে চীনে গেলে হয়তো আর একটু আলোচনাটা ভালো হবে। কিন্তু তিনি যে প্রশ্নটি তুলেছেন যে বারবার সফর হচ্ছে ভারতে, কিন্তু আমাদের যে মূল সমস্যা যে তিস্তার পানি, সেই তিস্তার পানির হিস্সা আমরা পাচ্ছি না। আমাদের সীমান্ত হত্যা বন্ধ হয়নি, বারবার তারা প্রতিশ্রুতি দিয়েছে, বরং সেটি বাড়ছে। এবং আমাদের যে সীমান্ত রক্ষীরা যারা দায়িত্ব পালন করছেন ভারতের পক্ষ থেকে, তারা হিন্দি ভাষী, অর্থাৎ সেখানে কিন্তু এক ধরনের সংকট আছে। ফলে লিভার লিঙ্কিং প্রজেক্ট করছে উজানে ভারত, অনেকগুলো রিভারকে একসাথে করে তারা পানি প্রত্যাহার, আন্তর্জাতিক রিভার 54টা, যে 54টা ভারতে, বাংলাদেশে সেখানে পানি পাবে না। ফলে এটি তো আমাদের জীবন মরণ সমস্যা। আমরা বন্ধুত্বের কথা বলছি, কিন্তু এসব ক্ষেত্রে কোনো সুরাহা ভারতের দিক থেকে আমরা পাচ্ছি না। আমরা কেবল ভারতকে দিয়েই গেছি। তিনি ভারতের পক্ষে, যে গতবার মোদি ঢাকায় এসেছিলেন, 22টি চুক্তি স্বাক্ষর হয়েছে, তার 22টি চুক্তি ভারতের অনুকূলে জনাব আজিজ উল্লেখ করেছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। অনেকদিন পরে আজিজ ভাইয়ের সাথে টক শো করতেছি। কলিমুল্লাহ ভাই আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু মানুষ, প্রফেসর কলিমুল্লাহ। অনেকদিন অসুস্থ থাকার কারণে দেখা হয়নি, কথা হচ্ছে না। আপনাদেরকে কাছে পেয়ে খুব আনন্দিত। আজকের টপিকটা সত্যি একটা মানে ভেরি কারেন্ট অ্যাফেয়ার্স টপিক। তো আমি যেটা প্রথমে বলতে চাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীর এই ভারত সফর, আজকের ভারত সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, এই সফরটার মধ্য দিয়ে ভারত বাংলাদেশকে, বাংলাদেশের জনগণকে কতটা সম্মান করে, কতটা মর্যাদা দেয়, তারই বহিঃপ্রকাশ ঘটেছে। যেমন সেপ্টেম্বরে G20 সম্মেলনে বিশেষ আমন্ত্রণ করেছে আমাদের প্রধানমন্ত্রীকে। G20 সদস্য না হওয়ার পরেও তাকে সেখানে আমন্ত্রণ করে নিয়েছে। মাত্র কয়েকদিন আগে সেখানে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ, সেখানে বিশেষ আমন্ত্রণে সেখানে 3 দিনের সফর করে আসছেন। অনেকের ধারণা ছিল যে সম্ভবত এই যে প্রি শিডিউল, এই যে পূর্ব নির্ধারিত যে সফরটা আজকে হচ্ছে বা হলো, এই সফরটা বোধহয় আর হচ্ছে না, কারণ পরপর 2টা মিটিং হয়ে যাওয়ার পরে বা 2টা সফর হওয়ার পরে ভারত বোধহয় এই সফরটা আর অতটা গুরুত্ব দিবে না। এমনকি মাননীয় প্রধানমন্ত্রীও গত এই কয়েকদিন আগে যখন সফরে গিয়েছিলেন তখন বলেছিলেন, আমি তো 2বার আসলাম, এখন আপনার যাওয়ার পালা, আপনি যান, পরে আবার আমাদের সরকারি প্রোগ্রাম যেটা আছে সেটা আমরা করব। কিন্তু নরেন্দ্র মোদী অত্যন্ত বিচক্ষণ এবং বাংলাদেশের মানুষকে এত মর্যাদা দেয়, এত সম্মান করে বাংলাদেশকে, এবং প্রধানমন্ত্রীকে এত মর্যাদা এবং সম্মান করে, যার জন্য বলছে না, আমাদের এই প্রি শিডিউল যেটা আছে সেটা হবেই এবং সেটা আমরা সেইভাবেই করব। এবং এখন আমরা ওই আলোচনাগুলি এখন আনবো না, এখন সবকিছুই সামাজিক যে রাজনৈতিক যেগুলি আছে সেগুলি নিয়ে আমি কথা বলবো, কিন্তু আমাদের যা যা রাষ্ট্রীয় বিষয় আছে সেগুলো আমরা সরকারি সফর যখন হবে তখনই করব। এবং এইভাবেই অত্যন্ত গুরুত্ব সহকারে এই সফরটা দেওয়া হয়েছে। যদিও এই সফরে কোনো ব্যাপক বা কোনো কিছু অর্জনের ব্যাপার নাই, যে ওই চুক্তি হবে, ওই চুক্তি হবে না, এটা হবে, তারপর 10টা সমঝোতা হয়েছে, এটা একটা অগ্রগতি। এখন কথা হচ্ছে, যদি এই সফরটা না হতো, এক সেকেন্ড, এই সফরটা যদি না হতো, আজিজ ভাই সবার আগে বলতো যে ভারত বাংলাদেশকে তেমন গুরুত্ব দেয় না, যার জন্য একটা প্রি শিডিউল মানে সরকারি সফরকে বাতিল করে আগের ওগুলি দিয়ে একটা বুঝ দিয়ে দিল, একটা সান্ত্বনা দিয়ে দিল। সো ওই দিক থেকেও
বিরোধী দলের মানে সমালোচনাকে ঠেকানোর জন্য হলে এই সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই গেল এই কথা। এখন কথা হচ্ছে আজিজ ভাই যেটা বললেন যে আমাদের অনেকগুলো অমীমাংসিত বিষয় আছে। দেখেন অমীমাংসিত বিষয় তো অবশ্যই থাকবে। 4000 কিলোমিটারের একটা বর্ডার, সেখানে প্রশ্নটা আমি করতে চাই, একটু আমরা আলোচনা ঘুরে ফিরে আসবো, একটু আমরা প্রসঙ্গে একটু থেকে আলোচনা করি। যেটা আপনি বলছেন যে বা আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয় যে ভারতের সাথে বাংলাদেশের বিশেষত আওয়ামী লীগ সরকারের যে সম্পর্ক সেটি খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং এটি অন্যরকম উচ্চতায় গেছে। আমরা আওয়ামী লীগের টানা 4র্থবার ক্ষমতায় আসতে দেখলাম এবং মোদী সে বিজেপি শাসিত সরকার 3য়বার ক্ষমতায় এলো। তো এই দীর্ঘ সময়েও এত ভালো সম্পর্ক থাকার পরেও কেন আমাদের তিস্তা পানি নিয়ে ভারতের আমরা কোনো মানে সুরাহা পেলাম না? আপনি বাংলাদেশের জনগণকে মোদী আপনি বলছেন যে তিনি সম্মান করেন, তাহলে বাংলাদেশের জনগণের তো একটা প্রধান দাবি যে আমরা শুকিয়ে মরছি, আমরা পানিতে মরছি, তো তিস্তার পানি কেন আমরা পাচ্ছি না? সীমান্ত হত্যা কেন বন্ধ হচ্ছে না? সেখানে আমাদের বিজেপি সদস্য নিহত হচ্ছে। হ্যাঁ, এটা বুঝতে পেরেছি। এটা হচ্ছে যে দুটা ইস্যু, এটা খুব অবশ্যই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা এগুলির সাথে রাষ্ট্রীয় স্বার্থের সাথে একটা বৈপরীত্য আছে। প্রথমে দেখতে হবে এটা একটা এক জিনিস, সেখানে কোনো কমতি নাই। কিন্তু ভারত এবং বাংলাদেশ উভয়ের রাষ্ট্রীয় স্বার্থটা আগে দেখবে। তারপরেও তিস্তার বিষয়ে ভারতের পার্লামেন্টে পাশ হয়েছে তিস্তা চুক্তি করার জন্য, কিন্তু বিষয়টা তো ভারতের সরকার, ফেডারেল সরকারের অধীনে না। এটার একটা অনুমোদনের দরকার আছে। ওদের রাষ্ট্রীয় একটা কাঠামো আছে, সংবিধান আছে। রাজ্য হলো, এটা হলো পশ্চিম বাংলার মধ্যে। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার অনুমোদন ছাড়া এই চুক্তি বাস্তবায়ন হবে না, এটা চুক্তিই করা যাবে না। এখন আমাদের প্রধানমন্ত্রীর সাথে ব্যক্তিগত সম্পর্ক বা শ্রীমতী মমতা ব্যানার্জির সাথে ব্যানার্জি প্রধানমন্ত্রীকে অত্যন্ত সম্মান করে, কিন্তু দেখেন তারপরে এই চুক্তিটা হচ্ছে না। ওনার জন্যই কেন হচ্ছে না? এটা ওই পশ্চিম বাংলার সাথে, এটা একটা পলিটিক্যাল ইস্যু। এটা দিলে পশ্চিম বাংলায় কি ক্ষতি হবে না হবে তাদের একটা হিসাব নিকাশ আছে। তারপরেও নির্বাচনটা যেহেতু শেষ হয়ে গেছে, আমরা এখন আশাবাদী এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, বা প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন যে সীমান্ত নিয়ে যে কথাটা বলেছেন, সীমান্ত হত্যা। দেখেন এটা একটা আমাদের জন্য একটা ট্র্যাজেডি। একজন মানুষও মরুক, এটা আমরা চাই না, কিন্তু আপনি যদি স্ট্যাটিস্টিক্স নেন যে 72-এর পর থেকে মানে কতজন কোন মাসে বা কত বছরে কতজন মানে হত্যা হয়েছে সীমান্তে, এই সরকারের আমলে গত 15 বছর যদি আপনি হিসাব করেন, 15 বছর টোটাল আপনি যা পাবেন সীমান্ত হত্যা, আর গত খালেদা জিয়া এরশাদের আমলে যা হয়েছে তার ধারে কাছেও নাই। কিন্তু তারপরেও আমার কথা হচ্ছে যে একজনও বাংলাদেশের মানুষ মরতে পারবে না। আমি সেদিনও ঘটনাক্রমে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, এই মানে এই সফরে আপনি আনুষ্ঠানিক না হলো ব্যক্তিগতভাবে প্রাইম মিনিস্টার মোদীকে আপনি অনুরোধ করবেন সেখানে যেন সীমান্ত হত্যা 0% নিয়ে আসে, এবং সেখানে লেথাল উইপেন যেন ইউজ না করা হয়, যেটা মারলে মানুষ মরে। প্রয়োজনে বুলেট মানে রাবার বুলেট ইউজ করা হোক, যাতে আহত হতে পারে, মৃত্যু যেন না হয়। সেই প্রক্রিয়াটাই চলছে। কিন্তু আপনি যদি দেখেন সীমান্ত হত্যা প্রায় শূন্যের কোঠায়। তারপরে আমাদের কথা হলো যে যারা বক্তব্য দিচ্ছে এটার বিরুদ্ধে, আমিও তাদের সমর্থন করি, কারণ আমার দেশের মানুষ সে চোর হোক, যাই হোক, বা দুর্নীতি করুক বা অপরাধ করে সেখানে একটা ঘটনা ঘটছে, কিন্তু তার সাধারণ মৃত্যু হতে পারে না। সেটাই আমার কথা, যে মৃত্যু যেন না হয় সেটা ব্যবস্থা হচ্ছে এবং আরো হবে ইনশাআল্লাহ। আপনার কাছে আবারও আসবো। আপনার বেশ চমৎকার পাল্টা আপনি ব্যাখ্যা দিয়েছেন, জবাব দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। আসতে যে জনাব কলিমুল্লাহ স্যার, আপনার কাছে আমরা কতগুলো ইন্টারেস্টিং বিষয় দেখছি যে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে নির্বাচনকে কেন্দ্র করে ভারত এক ধরনের আওয়ামী লীগ সরকারকে এক ধরনের সমর্থন করেছে, যে কারণে আমেরিকা তেমন কিছু করতে পারেনি, যদিও আমেরিকা তার নিজের চোখে বাংলাদেশকে দেখবে বলে বলেছিল। আমরা আজকে একটি পত্রিকায় খবর বেরিয়েছে যে এশিয়ান মিরর পত্রিকায়, যে সেখানে বলেছে যে পিটার হাস পদত্যাগ করেছে, বাংলাদেশের যে নীতি পরিবর্তন করেছে যুক্তরাষ্ট্র তার প্রতিবাদে পিটার হাস পদত্যাগ করেছেন। আপনি এটাকে কিভাবে দেখেন যে এই যে বাংলাদেশের সাথে ভারতের, বিশেষ আওয়ামী লীগ সরকারের সাথে ভারতের যে সম্পর্ক, সেটি যেমন নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখেছি, অন্যান্য ক্ষেত্রেও আমরা দেখি, কিন্তু এই যে তিস্তার চুক্তি সমাধান, তিস্তার পানির চুক্তি, সীমান্ত হত্যা বন্ধ, বিশেষ করে ভারতকে আমরা অনেক কিছু সুবিধা দিয়েছি যে প্রচারণাটা বলা হয়, সেক্ষেত্রে আসলে আমরা কতটা পাচ্ছি ভারতের কাছ থেকে, জনাব কলিমুল্লাহ?
আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আপনাকে আমি শুনতে পাচ্ছি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, জি, আমরা কেবল শুরু করি, ভারতের কাছ থেকে খুব বেশি পাচ্ছি না। দেখুন, পিটার হাস মহোদয় তিনি যে প্রতিবাদ স্বরূপ পদত্যাগ করেছেন বলে খবরটি বেরিয়েছে, এটি ব্যতিক্রমী কোনো খবর নয়। মার্কিন প্রশাসনে প্রায়শই এ ধরনের ঘটনা ঘটে। ইটস এ ফ্রি কান্ট্রি। এখন আপনি যেই সরকারের হয়ে প্রতিনিধিত্ব করবেন কিংবা দায়িত্ব পালন করবেন, সেই সরকারের নীতি যদি পাল্টে যায় বা সেখানে পরিবর্তন আসে, আপনি আপনার চয়েস আছে, ইউ ক্যান কুইট। এবং পিটার হাস সম্ভবত সেই দৃষ্টান্তই অনুসরণ করেছেন। এটা একেবারেই অতি মামুলি সাধারণ একটি দৃষ্টান্ত। আকাশ তাতে ভেঙে পড়েনি। বাংলাদেশ সরকারের প্রতি আমেরিকা নির্বাচন পরবর্তী মনোভঙ্গির পরিবর্তন কেন হলো, খুব ছোট করে একটু জানতে চাই। দেখুন, আপনার এখানে আবারও আমাদের ধাত্রী মাতার প্রসঙ্গটি চলে আসে। এটা সেই ইমপ্রেশনের সঙ্গে তুলনীয়। দেখবেন একটি হ্যান বা মুরগি তার শাবকদের যেভাবে ডানা দিয়ে আগলে রাখে বাজ পাখির হাত থেকে, সেই রকমের একটি অবস্থা কল্পনা করুন। আপনার এই গত লম্বা সময় ধরে, প্রায় 16 বছর ধরে এই রেজিম ক্ষমতায়, এবং আমাদের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র ভারতের যদি ইল ইন্টেনশন থাকতো, তারা যদি আমাদের কোনোই মুচড়ে দিতে চাইতো, তাহলে এই বিশাল সীমান্তই যথেষ্ট, আর কিছুর প্রয়োজন পড়তো না। তারা বরাবর আপনার বর্তমান সরকার এবং বাংলাদেশ রাষ্ট্রের প্রতি সহানুভূতিশীল। কারণ আপনি খেয়াল করে দেখবেন সামাজিক মাধ্যমেই ভারতের বিভিন্ন যেই ক্যাম্পেইন গুলো আছে, সেখানে তারা পরিষ্কার বলেছে যে তারা দে কনকোয়ার্ড দিস কান্ট্রি। তা সত্ত্বেও তারা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল, এবং সেটি তারা তাদের সেনাবাহিনী ৭১ মিত্র বাহিনী হিসেবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেছিল, তাদের তারা সরিয়ে নিয়েছে। এবং স্যার, আমি একটু প্রশ্ন করতে চাই আপনার আলোচনার প্রেক্ষিতে, যে আপনি বলেছেন যে বাংলাদেশের প্রতি বর্তমান সরকারের প্রতি ভারত সহানুভূতিশীল। প্রশ্নটি হচ্ছে যে কেন এই সহানুভূতিশীল হওয়ার কারণ কি? মানে ভারতকে বাংলাদেশ অনেক কিছু দিয়েছে, তার কৃতজ্ঞতা স্বরূপ বাংলাদেশ সরকার অথবা আওয়ামী লীগ সরকারের প্রতি ভারতকে সহানুভূতিশীল থাকতেই হবে, ব্যাপারটি কেমন? বিষয়টা হচ্ছে এই যে মহান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী দল কিন্তু অভাবে নেই। আমাদের আন্দোলনের প্রতি কিন্তু রক্তের আখরে এই বন্ধন আমাদের সঙ্গে সেই থেকে আমাদের বাকি রয়ে গেছে, সেটি হচ্ছে যে হাজার হাজার ভারতীয় সৈন্য আত্মদান করেছেন মিত্র বাহিনীর সদস্য হিসেবে। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে আমাদের রাজধানী শহর ঢাকায় আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো মনুমেন্ট তৈরি করিনি। এটি একটি আরম্ভ কাজ রয়ে গেছে। আশা করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুকন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ব্যাপারে নতুন করে ভাববেন। ধন্যবাদ। জি, আসলে শব্দের সংকটের কারণে হয়তো আমার প্রশ্নটি আপনি শুনতে পারেননি। আমরা আলোচনায় মাঝখানে প্রশ্নটি নিয়ে আবার আসবো আপনার কাছে। যেন আজিজ, যেটি হচ্ছে যে বাংলাদেশে আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধকালীন সময় থেকে ভারত বিরোধিতা কিন্তু ছিল। আমাদের যখন মুক্তিযোদ্ধারা যুদ্ধ করতো তখন বলা হতো যে এরা ভারতের অনুচর, ভারতের লেলিয়ে দেয়া সন্ত্রাসী, এবং তারা পাকিস্তান রাষ্ট্রকে ভাঙতে চাচ্ছে। এবং এই মনোভাব পরবর্তীতে ৭৫ পরবর্তীতে ভারত বিদ্বেষী এক ধরনের মনোভাব রাজনীতিতে প্রতিষ্ঠা পেয়েছে, এবং সেটাকে লালন পালন করা হয়েছে অনেকে বলছেন। আজকে যে ভারতের প্রসঙ্গে কথাগুলো বলা হয় যে ভারতকে আমরা সব দিয়ে দিয়েছি, ভারত আমাদের আধিপত্য বিস্তার করছে আমাদের উপরে, সেগুলো সেই জায়গা থেকেই সেই সমালোচনাগুলো করা হচ্ছে বলে অনেকে মনে করেন। বাস্তবতা হচ্ছে ভারত আমাদের বৃহত্তম প্রতিবেশী, তার সাথে সুসম্পর্ক রক্ষা করেই আমাদের চলতে হবে। বর্তমান সরকার সেটি করছে। ভারতের সাথে অনেকগুলো অমীমাংসিত বিষয়, আমাদের যে সীমান্ত নিয়ে যে সংকট সমস্যা ছিল সেটি সমাধান করা গেছে।
আমাদের সমুদ্র সীমার উপরে ভারতের যে দাবি ছিল সেখান থেকে বিচারের মধ্য দিয়ে সেটা আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি, নানা রকম সমস্যাগুলো সমাধান করা হয়েছে। তো স্বাভাবিক কারণেই আওয়ামী লীগ সরকারের উপরে ভারতের এক ধরনের পক্ষপাতিত্ব বা সমর্থন থাকতেই পারে। আপনি কি মনে করেন? দেখেন, অনেকগুলো প্রশ্নের অবতারণা করেছেন, তার উত্তর দেওয়ার সময় আপনার সংক্ষেপে শুধু কাজ করে দেয়। ধরেন আমাদের যে করিডোর গুলি যেসব গুলো ছিল, এটা হলো ইন্ডিয়া মুজিব চুক্তি ছিল। সেদিন এই যে যেসব আপনার ছিটমহল গুলো আমরা পেয়েছি, ফেরত পেয়েছি, বঙ্গবন্ধুর সময়ই আমাদের পার্লামেন্টে এটা রেটিফাই করা হয়েছিল, ভারত করেনি। এই যে বাপের নাম পাল্টায়া মায়ের নাম পাল্টায়া যে এই যে ছিটমহলের যে বাংলাদেশে যারা ছিল, তারা বাসিন্দারা যে স্টেটলেস হিসেবে এই 50 বছর ধরে জীবন কাটিয়েছে, তার জন্য কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে। আমরা তো রেটিফাই করে দিয়েছি, তারা পারে নাই, তাদের কি সমস্যা তারা বুঝতে, আমাদের জায়গায় আমরা ফেরত পেয়েছি। ইন্দিরা মোদীর থেকে বঙ্গবন্ধু করে দিয়ে গেছে। তো সেটা আপনি এইটুকু বলতে পারেন যে হ্যাঁ, দেরিতে হলেও বর্তমান প্রধানমন্ত্রী সেটাকে বাস্তবায়ন করেছে, তার জন্য সে ধন্যবাদ পেতে পারে। কিন্তু আপনারা এটা ক্রেডিট ভারত এককভাবে নিতে পারে না, কারণ আমরা রেটিফাই করলাম সেই 73 সালে, আপনি এসে তাদেরকে ফেরত দিলেন 2-3 বছর আগে। জি, না কিন্তু ওদের রেটিফাই করার জন্য যে সংসদে তাদের একক সংখ্যাগরিষ্ঠতা থাকা দরকার, সেটি আগে কখনো ছিল না বলে হয়তো হয়নি, সেভাবেই তো আমরা এটা জেনেছি। না, ঠিক আছে, তাদের সমস্যা তাদের, অর্থাৎ তাহলে ভারত ছাত্র জীবনে স্লোগান দিয়েছি, ভারতীয় সম্প্রসারণবাদ ধ্বংস হতে পারচার, মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস হতে পারচার। আপনি বলেন তো দেখি, প্রতিবেশী একটি দেশের সাথে ভারতের সম্পর্ক ভালো আছে? যেটা বললেন বৃহৎ ভারত, ভারত মানে বৃহৎ ভারত, আমাদের 3-4.5 কিলোমিটার, 4.5 কিলোমিটারের 4 ভাগের অংশ ভারত বেষ্টিত, মানলাম। কিন্তু ভারত মালদ্বীপের সাথে তো আপনাকে সম্পর্ক রাখতে পারে না, যে মালদ্বীপকে এত বেশি দিয়েছে। না, মালদ্বীপের রাষ্ট্রপ্রধানকে কিন্তু শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল, তিনি এসেছেন। আমন্ত্রণ আলাদা জিনিস, এটা ডিপ্লোম্যাটিক অ্যাফেয়ার্স। আপনার আমেরিকাও সেনা শাসকের সাথে সম্পর্ক রাখে, কারণ পরাশক্তিগুলো তাদের অর্থ শোষণ করার জায়গা পেলেই সেখানেই সম্পর্ক করে। ভারত এখন উদীয়মান পরাশক্তি, তারা আমাদেরকে শোষণ করাই তাদের মূল লক্ষ্য হবে, আগের মতো না। যেমন ধরেন কলিমুল্লাহ সাহেব বলছেন, এবং কিছুটা আপনার মনির ভাইয়া বলেছেন, আমি কিন্তু ভিন্নভাবে দেখি। আমি একজন খুদে মুক্তিযোদ্ধা ছিলাম, তারও নিজের ইন্টারেস্টে স্বাধীনতা যুদ্ধের সমর্থন সহযোগিতা করেছে আমাদের, এবং আমরা স্বাধীনতা চেয়েছি, দুজনের আকাঙ্ক্ষা মিলে গেছে। ভারত এই উপমহাদেশে, এই সাবকন্টিনেন্টে পাকিস্তান তার রাইভেল, তাকে ছোট করার তার প্রয়োজন ছিল, সেটা তারা করেছে, আমরা স্বাধীনতা পেয়েছি। সুতরাং একদম বলবেন স্বার্থহীন ভাবে সহযোগিতা করেছে, সে তো আমরা তো তা না, এটা উভয়েরই স্বার্থ ছিল। এখন তো অনেক কিছু পরিবেশনে বলতে পারি নাই, বঙ্গবন্ধু জীবন দিচ্ছে, কিন্তু এই যে সহযোগিতা পেয়েছেন আপনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে, ভারতের এই সহযোগিতার কারণে কি ভারতের প্রতি আপনি কৃতজ্ঞতা পোষণ করবেন না? আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, কিন্তু যখন লেনযুদ্ধর্মীর মতো, শোনেন, সিকিমের লেনযুদ্ধর্মীর মতো কথা বলবেন, তখন কিন্তু আমি এক কথা বলবো, তখন আমি অবশ্যই বলবো যে ভারতেরও ইন্টারেস্ট ছিল, আমাদেরও ইন্টারেস্ট ছিল। আপনি যে বলতেছেন, আমি তো অনলাইনে বলতে পারবো না। বঙ্গবন্ধু কি মনে করেন যে রশিদ ফারুক কালিম হত্যা করছে? আপনি কি মনে করেন এটা? আপনি মনে করতে পারেন, আমি মনে করি না। বঙ্গবন্ধু শুনে রাখবেন, বঙ্গবন্ধু পাকিস্তানে কারাগারে আটক ছিল, তিনি লন্ডন হয়ে ভারতে এসে প্রথম বলছে যে ইন্দিরা গান্ধীকে যে আপনি আপনার সেনা প্রত্যাহার করবেন কবে। অর্থাৎ বঙ্গবন্ধু, তার সাথেও কিন্তু আমার কিন্তু সামান্য পরিচয় হলেও ছিল। আপাত মস্তক দেশের পলিটিক্সে কি করছে সেই বিতর্ক আমি যাব না। আপাত মস্তক তিনি একজন বাংলাদেশি
কে তিনি ভালোবাসতেন। জি তো সুতরাং আমি এইসবগুলো টক শোতে বলতে পারবো না। জি, ধন্যবাদ আরিফ ভাই, সব কথা আপনি বলতে পারবেন না। আমাকে দিবেন না কেন? আপনি নিবেন, চীনের সাথে এগ্রিমেন্ট করতে পারবেন বর্ডারে, আমার সাথে পারবেন না কেন? আমার সাথে দেন দরবার হয়ে যাচ্ছে খালি বর্ডার গার্ড। ধন্যবাদ আরিফ ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মনিরুল হক চৌধুরী, আপনার কাছে আসতে চাই যে একটি কথা খুব বেশি প্রচলিত বিরোধী শিবির থেকে যারা সমালোচনা করেন আওয়ামী লীগের, তাদের পক্ষ থেকে যে ভারতের প্রতি বাংলাদেশের একটা যে নীতি অবলম্বন করা হয় সেটি সম্পূর্ণভাবে নতজানু পররাষ্ট্রনীতি, এবং ভারত বড় ভাই সুলভ আচরণ করে বাংলাদেশকে তারা বাংলাদেশের স্বার্থ তারা দেখে না, শুধু নিজেদের স্বার্থই দেখে। যতগুলো চুক্তি হয় সেখানে ভারতের স্বার্থ সংরক্ষিত হয়েছে তারা বলছেন। অতএব এই নতজানু পররাষ্ট্র নীতি নিয়ে আসলে দেশের সার্বভৌমত্ব রক্ষা করাটাও খুব কঠিন হয়ে যাবে, এটি বলা হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে। প্রথমে আজিজ ভাই আমার অত্যন্ত রেসপেক্টেড পারসন, সে একজন সিজন অভিজ্ঞ সাংবাদিক, উনি অনেক পড়াশোনাও করেন। এখন কথা হচ্ছে যে সেই পড়াশোনাটা উনি কিভাবে কাজে লাগাচ্ছেন। একজন বিখ্যাত অ্যাডভোকেট বা একজন বিখ্যাত অর্থনীতিবিদ পক্ষে বললে তার মতো আর ভালো কেউ বলতে পারবে না, বিপক্ষ বললেও ভালো তার মতো ভালো কেউ বলতে পারবে না। আজিজ ভাইয়ের অবস্থা সেরকম, উনি এত পড়াশোনা করেছেন, যদি বিপক্ষে বলে এক সময় উনি ভারতের পক্ষেই বলেছিলেন, আবার তখন বলেছিলেন তখন এত স্মৃতিমধুর ছিল যে তার মতো আর ভালো কেউ বলে না। এখন বিপক্ষে বলে তাও সুন্দর করে বলতেছে। আমার দুঃখটা হচ্ছে এখানে আজিজ ভাই একজন মুক্তিযোদ্ধা, তো সেই ক্ষেত্রে আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা, তা আমার পরিবার মুক্তিযোদ্ধা। কিন্তু ভারত মুক্তিযুদ্ধ আর ভারত নিয়ে যখন কেউ কটাক্ষ করবে যে ভারতের কি স্বার্থ আমার দেখার ব্যাপার না। আমার দেখার ব্যাপার হলো আমার স্বার্থটা উদ্ধার হয়েছে কিনা, সেই স্বার্থ উদ্ধার করতে গিয়ে ভারতের নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে কিনা, তাদের 4000-এর উপরে সৈন্য মৃত্যু হয়েছে কিনা, তারা অস্ত্র অর্থ এবং বিশ্ব শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছে কিনা, সেদিন না দাঁড়ালে আমরা আমাদের আজকের বাংলাদেশ পেতাম কিনা। এই যে অকৃতজ্ঞতা, এটা মানুষ দেখতেছে, এটা মানুষ বুঝতেছে। আজকের তরুণ সমাজ এগুলি রিয়ালাইজ করে যে আমাদের কিছু সংখ্যক মানুষ কতটা অকৃতজ্ঞ। আরেকটা কথা হচ্ছে, একসময় আমাদের জন্মের প্রয়োজনে যেমন ভারতকে প্রয়োজন ছিল, ভারত আমাদের আমাদের ধাত্রী হিসাবে কাজ করেছে। আজকেও ভারত যদি আমাদের বিরোধিতা করে, ভারতের বিরোধিতার মুখে আমাদের অস্তিত্ব হুমকির সম্মুখীন, এটা কেউ মানুক আর না মানুক। আপনি আজকে নানান রকমের নানান লোকে নানান কথা বলে, আজকে যদি ভারতের সাথে আমার ব্যবসার কত রূপ, ভারত আমার কাছে মাত্র $14 বিলিয়ন রপ্তানি করে, আর ওর $700 বিলিয়ন রপ্তানি। আমার কাছে না বিক্রি করলে ভারতের কিছু দেখা যায় না। বর্ডারটা সিল করে দিলে আমাদের কি অবস্থা হবে? আজিজ ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে আজকে যে আমাদের বাজার পরিস্থিতি খারাপ, তখন আমাদের বাজার পরিস্থিতি ভারত সিল করে না, তো ভারতের সাথে বন্ধুত্বের কোনো বিকল্প আছে কিনা? এখন আমাকে প্রশ্ন করতে হবে আজিজ ভাইকে, আমাকে সুনির্দিষ্ট করে বলেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগের সরকার বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোন কাজটা করেছে যেটা বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হয়েছে? একটা উদাহরণ দেখান, আমি আর কোনোদিন টকশো করবো না। কিন্তু আমার কথা হচ্ছে, সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা যাবে না। মানুষ বুঝতে পারে একটা রিয়ালিটি, ভারত ইজ এ রিয়ালিটি ফর দি ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, এটার কোনো বিকল্প নাই যে যত কথাই বলো। এখন কথা হচ্ছে, উনি পানির কথা বলছে, বঙ্গবন্ধু ইন্দিরা গান্ধী পানি চুক্তি করছে, 44,000 কিউসেক পানি চুক্তি করছে, যে ওরা মনে করার পরে সেই চুক্তি আর নবায়ন করে নাই, পানির চুক্তিই ছিল না। খালেদা জিয়ার কাছে ইন্ডিয়াতে আসার সময় সাংবাদিকরা এয়ারপোর্টে জিজ্ঞেস করে, ম্যাডাম পানির কি হলো? ওহো, আমি তো পানির কথা ভুলেই গিয়েছিলাম। দিস ইজ হোয়াট হ্যাপেন্ড ইন আওয়ার পাস্ট। আমাদের বাংলাদেশ যারা ন্যায় অন্যায় ভাবে নেতৃত্ব দিয়েছে। আর শেখ হাসিনা কি করেছে? বন্ধুত্ব ছাড়া একটা বৃহৎ শক্তির কাছ থেকে, একটা বৃহৎ পাওয়ারের কাছ থেকে আপনি কোনোদিন কিছু আদায় করতে পারবেন না। ভারতের শত্রুতা করে যদি কেউ মনে করে যে আমরা সামান্যতম কোনো লাভ হবে, তাহলে তারা ভুলের স্বর্গে বাস করে। এই দেশকে পতনের জন্য তারা দায়ী হবে। ভারতের সাথে কোনো কিছু আদায় করতে হলে ভারতের সাথে বন্ধুত্বই করতে হবে। বন্ধুত্ব ভারত করে দেখে আজকে শেখ হাসিনাকে সম্মান করতেছে, বাংলাদেশকে সম্মান করতেছে। আমেরিকাতে যে কুটু চাল চলেছিল, ভারতের বন্ধুত্ব ছিল বলেই আমরা সেটাকে প্রতিরোধ করতে পারছি। আজকে বাংলাদেশ আবার ঘুরে উঠে দাঁড়াতে, আবার সেই আমেরিকাই এখন এসে বলতেছে আমি তোমার বন্ধুত্ব চাই। দিস ইজ হোয়াট ফ্রেন্ডশিপ অফ বাংলাদেশ এন্ড ইন্ডিয়া, দিস ইজ হোয়াট লিডারশিপ অফ দি শেখ হাসিনা। জি, ধন্যবাদ আপনাকে মনির ভাই। আসতে চাই কলিমুল্লাহ স্যার আপনার কাছে, যে বিতর্কটি আসলে বহুদিন থেকেই চলছে,
যে ভারতের সাথে বাংলাদেশের এক ধরনের পররাষ্ট্রনীতি, সেটা হচ্ছে নতজারু পররাষ্ট্রনীতি এবং আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হচ্ছে, এই কথাগুলো বলা হয়। আপনি আসলে এর কতগুলো বাস্তব অস্তিত্ব দেখেন কিনা ডক্টর কলিমুল্লাহ? যে এবং ধন্যবাদ। আসলে আপনার ভারত বিরোধিতার কোনো যৌক্তিক কারণ আছে বলে আমি মনে করি না। এই কারণে যেটা এই কার্ডটি আমাদের বিশেষ ঘরানার রাজনৈতিক দল অনেক সময় ব্যবহার করেছে, এখনো করছে। কিন্তু বিষয় সেটি হচ্ছে তারা যখন ক্ষমতায় ছিলেন বা ভবিষ্যতে যদি কোনোদিন আসেন, তারা কিন্তু ভারতের সঙ্গে সমঝে না চলে তাদের কোনো উপায় থাকবে না, ছিল না। এবং এটাই কিন্তু রিয়ালিটি, যে কথাটি আমাদের মনির ভাই একটু আগে আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন। বাংলাদেশের চারদিকে ভারত এবং জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্র সামান্য একটু অংশ আপনার স্থল জল এবং অন্তরিক্ষে মিয়ানমারের সঙ্গে আমাদের অভিন্ন সীমান্ত আছে। সেই সীমান্তেও কিন্তু আমরা সচকিত, আপনার রীতিমতো তীক্ষ্ণ নজর আমাদের রাখতে হচ্ছে এবং উদ্বেগের মধ্যে সময় কাটাতে হচ্ছে। সুতরাং আপনার ভারত বিরোধিতা করে আমরা যদি এই যে বিস্তীর্ণ বিশাল যে অভিন্ন সীমান্ত, সেটাও যদি অস্থির করে তুলি, তাহলে আমাদের আর কোন দিকে দরজা জানলা খুলবো হাওয়া বাতাসের জন্য? আপনার আমাদের এইরকম চিন্তা যদি থাকে, তাহলে তো আপনার যে মেঘমালা, যে জলরাশি আমাদের সেইগুলো আমাদের বিরত থাকতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসলে শব্দের সমস্যার কারণে আমরা শেষ দিকটা ভালো বুঝতে পারিনি। জনাব আজিজ, যে আজিজ কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। যেটি বিষয় হচ্ছে বাংলাদেশে ভারত বিরোধী কার্ড রাজনীতিতে খুব বেশি ব্যবহার করা হয়েছে এবং একসময় ফলো পাওয়া গেছে, কিন্তু এখন এই ভারত বিরোধী কার্ডটা খুব বেশি কাজ করছে না। এটি বলা হয়ে থাকে যে ভারত হচ্ছে একটা রিয়েলিটি, তাকে পাশ কাটিয়ে আসলে খুব বেশি করবার কিছু নেই। আমরা বিএনপি রাজনীতিতে দেখেছি যে তারা একসময় ভারত বিরোধী রাজনীতি করেছে, কিন্তু পরবর্তীতে তাদের সুর নমনীয় হয়েছে, বিশেষ করে এই নির্বাচনের আগে, কিন্তু পরবর্তীতে আবার তাদের সুর চড়েছে ভারত বিরোধিতার ক্ষেত্রে। আসলে আমরা দেখেছি যে ভারত বাংলাদেশকে একটা স্টাবল অবস্থায় দেখতে চায়। 2001 সাল থেকে 5 সাল পর্যন্ত বিএনপির শাসনামলে যেখানে 10টা অস্ত্র মামলার কথা আমরা দেখেছি, এখানে যে বিচ্ছিন্নতাবাদীদের এখানে প্রশ্রয় দেওয়া হয়, তাদেরকে আশ্রয় দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে, এই ধরনের নানা রকম খবরাখবর সেখানে প্রকাশিত হয়েছে। আপনি কি মনে করেন যে বিএনপির সরকার বা বিএনপির দলের যে ভারত নীতি, এখানেই সংকট আছে, যে কারণে তারা ভারতের আস্থা অর্জন করতে পারছে না? দেখেন, সব দলই, বিএনপি আওয়ামী লীগ তো লেজুর মতো হয়েই গেছে। এবং আমি ভারত বিরোধিতা করি নাই, আমি আমার অধিকারের কথা বলেছি। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমি আমার অধিকারের কথা বলবো। এতে যদি কেউ বলে ভারত বিরোধিতা মনে করে, আমার কিছু করার নাই। ভারত প্রতিবেশী, ইচ্ছা করলেই আমি ভারত দখলও করতে পারবো না, ভারতকে সরিয়েও দিতে পারবো না। সুতরাং আমার অধিকারের কথা আমি বলবো। যারা এটাকে ভারত হিসেবে দেখে যে ভারতের বিরোধিতা করি, আমি ভারতের সরকার তাদের পররাষ্ট্র নীতির সমালোচনা করি। সরকার পরিবর্তন ভারতের হলেও, মোদির পরিবর্তে অন্য কেউ আসলেও আপনি দেখবেন ভারতের নীতি একই থাকবে। কিন্তু আমাদের দেশে বরাবরই দেখা যায় যে পার্টি ক্ষমতায় আসে, সেই পার্টির প্রধান আমাদের ফরেন পলিসি থেকে শুরু করে সবকিছু এক ব্যক্তির হাতে চলে যায়। আমাদের জন্য এত অপমানজনক অবস্থা। উনি ভাই একটি প্রশ্ন করেছেন আপনাকে যে আপনি একটা উদাহরণ দেন যে আমরা ভারতকে সর্বশেষ যে দিয়েছি, কি দিয়েছি, মানে কোথায় আমরা বিসর্জন দিয়েছি। আমি বলছি শোনেন, আমি মানিক সরকার যখন ইয়েতে ত্রিপুরার চিফ মিনিস্টার ছিল, আমি ভিজিট করেছিলাম, আমি তখন বিএসএসে ছিলাম। আমি 6টা স্টোরি তার ইন্টারভিউ ছাপিয়েছে, সব পত্রিকায় ছাপা হয়েছে। তিনি যা যা বলেছে
আমি ইন্টারভিউ টুইস্ট করতে পারি নাই, সব ছেড়ে দিচ্ছি, সব ছাপা হয়েছে। এবং 22টা এগ্রিমেন্ট যে মোদি এসে করে গেছে, সবগুলো এগ্রিমেন্ট আমার রিপোর্টের মধ্যে আছে। অর্থাৎ আমি যেটা বলি, পোর্টের একটি অংশ মোংলা এবং চিটাগাং পোর্টে ভারতকে একটা অংশ দেওয়া হয়েছে, সেখানে বাংলাদেশের কোনো কর্তৃত্ব নাই। আপনার ট্রানশিপমেন্ট দেওয়া হয়েছে, সেখানে কি নিয়ে যায় কি দেয়, জি আপনি তো খোঁজাইতেছেন, আপনাকে তো বলতে হবে, আমি তো রিস্ক নিয়ে বলবো। এখন আপনি এখন যে এবারে চুক্তি হবে ট্রেন চুক্তি, চিকেন নেকে তার সিকিউরিটির জন্য চিকেন নেক হয়ে ভুটান পর্যন্ত যাবে, এবং এই ট্রেনে আপনার কি যাবে কি না যাবে ভারতের বাংলাদেশের। আজিজ ভাই 20 বছর আগের বিশ্ব যোগাযোগ বিশ্ব পরিস্থিতি কিন্তু পাল্টে গেছে। এখন বাংলাদেশ ভারত হয়ে চীন হয়ে ইউরোপে যেতে চায়, এবং এটি গোটা পৃথিবী এখন নেটওয়ার্কের মধ্যে সমস্যা নাই। দিবেন না, আপনি না দিয়ে আপনি অ্যাঙ্কর হয়ে পক্ষপাত করেন না, আপনি প্রশ্ন করেন। আমার পোর্ট ব্যবহার করে আমিও করব, আমরা ট্যাক্স পাবো। এই যে ট্রাক গুলো যাচ্ছে ভারত অর্থ দিতে, ওই সব রাস্তা রিপেয়ার করে বাংলাদেশের পয়সায়, আবার টাকারও ইন্টারেস্ট দেয়। আবার পোর্টে তাদের বললাম না, তার অংশে আমার কর্তৃত্ব থাকবে না, নাই কেন? নামকে আসতে তারা মাসুল দেয়। আমাদের এখান থেকে তার 7 সিস্টারে নিয়ে যাচ্ছে, সেই 7 সিস্টারে আমাদের পণ্য যেতে দেয় না কেন? আমার দাবি তো ওখানে। আমার কথা, আপনিও ব্যবসা করেন আমিও করি, আমার পণ্য ওপেননেস দেন, আপনার পণ্য আছে ঠিক আছে। আবার দেখেন এখন যেটা বলছেন যে ভারতের এই আচরণের কারণে 30% পণ্য আমদানি বাংলাদেশে কমে গেছে, ভারতের পণ্য কমে গেছে। এবং আপনি জানেন তুলার 60 ভাগ তুলা ভারত থেকে গার্মেন্টসে জিজ্ঞেস করে দেখেন, ভারতের 60 ভাগ তুলা আনা হচ্ছে। এখন মালয়েশিয়াতে আপনার দক্ষিণ কোরিয়া আফ্রিকার পুরো ওয়ার হাউস করছে, সেখান থেকে বাংলাদেশের লোক এখন তুলে নিয়ে আসে। আজিজ ভাই আপনাকে ধন্যবাদ, আপনি কতগুলো সুনির্দিষ্টভাবে কতগুলো ঘটনা বলেছেন, প্রসঙ্গ বলেছেন। মনিরুল হক চৌধুরী আপনার কাছে আসবো, কিন্তু তার আগে দর্শকের দুই একটা মন্তব্য করতে চাই। আমাদের দর্শক অনেকে দেখছেন, অনেকে লাইক করছেন, কমেন্টস করছেন। ফারজানা ইমা বলেছেন অসাধারণ অনুষ্ঠান, বলার কথা বলবো, মিলেনিয়াম টেলিভিশনের মাধ্যমে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারছি। আমরা দেখলাম যে তৃষান আব্দুল্লাহ তিনি বেস্ট শো এভার বলছেন। মাহমুদা বাক্কর তিনি বলছেন ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন এন্ড এক্সাইটেড ইনফরমেশন। জেনিফার কুমার তিনি মন্তব্য করেছেন ভেরি ইম্পর্টেন্ট প্রোগ্রাম মিলেনিয়াম টেলিভিশন ডুইং। কামেলা হোসেন ভেরি এক্সাইটিং ইনফরমেশন মিলেনিয়াম নেটওয়ার্ক ডুইং, গ্রেট জব, গ্রেট হোস্ট এন্ড গ্রেট গেস্ট। গেস্টদের গ্রেট বলেছেন। মনিরুল হক চৌধুরী যে সুনির্দিষ্টভাবে কতগুলো প্রসঙ্গ বলেছেন যে আমরা করিডোর দিয়ে ভারতের যাতায়াত করতেছি, সেখানে আমরা ট্যাক্স পাচ্ছি না, তাদের বরং তাদের পিছনে খরচ করতে হচ্ছে, নানা রকম উদাহরণ আজিজ ভাই দিয়েছেন। খুব অল্প নমিনিয়াল পাচ্ছি, খুব নমিনিয়াল, এটা না নিলেই ভালো হতো, মাফ করে দিলে ভালো হতো। জি, এবং তাদের 7 সিস্টার আমাদের পণ্য। ধন্যবাদ আজিজ ভাই, এই কথার সাথে আমি একমত। আজিজ ভাই বলতেছে আমাদের পণ্য যেতে দেয় না, আপনার এই যে প্রাণ গুপ্তের জন্য পাগল, যেতে দেয় না। জি মনির ভাই বলুন। আজিজ ভাই আপনি বলেছেন। আজিজ ভাই এই কথার সাথে আমি একমত যে যদি মনে হয় যে আমরা যে ট্যাক্স পাওয়ার কথা বা আমরা যে করিডোর দেওয়ার যে ইয়েটা আপনার মাসুলটা সেটা যদি আমরা কম পাই, আমরাও কথা বলবো, তারাও কথা বলবো, আমরা সবাই কথা বলবো। কথা বললে সরকারের পজিশনটা আরো স্ট্রং হয় নেগোশিয়েট করতে, যে না আমার জনগণ এটা এইভাবে চাচ্ছে, এইভাবে চাচ্ছে, এটা বলাটা ভালো, আমরা অ্যাপ্রিসিয়েট করি এটা বলা। কিন্তু করিডোর দেওয়া যাবে না এইটা বলা ঠিক না। আমি যদি আজকে করিডোর না দেই, তাহলে ভারত কোনো বিষয়ে অমীমাংসিত কোনো বিষয়ে যদি আলোচনা না করে, তুমি আমার সুবিধা দিচ্ছ না, আমি কেন তোমাকে সুবিধা দিতে যাবো? সো ইটস এ গিভ এন্ড টেক ম্যাটার। আমি যদি দেই আমি পাওয়ার আশা করতে পারি। এখন প্রশ্ন উঠতেছে আমার পোর্ট ব্যবহার করবে, আমাকে মাসুল দিতে হবে। মাসুলটা যদি কম হয় সেটা নিয়ে কথা বলতে পারি, সেটা নিয়ে অবশ্যই কথা বলতে হবে, সবাই কথা বলতে হবে, আমরাও কথা বলি মাঝে মাঝে বা বলবো যদি সেরকম কোনো তথ্যভিত্তিক যদি কোনো রিপোর্ট হয় যেটা এইটা। আরেকটা কথা হচ্ছে যে আপনার আজিজ ভাই যেটা বলতেছিল যে ভারত বিরোধিতা না, হ্যাঁ মানে এই যে উতুলা আমদানির কথা, আমি ভারতের থেকে না সারা দুনিয়ার থেকে একটা জিনিস আমদানি করার পক্ষে না, যদি সেটা আমার প্রয়োজন না হয়।
সেটা শুধু ভারত না, কোনো দেশ থেকেই না, কিন্তু আমাকে সেটা স্বাবলম্বী হইতে হবে। তো এই পৃথিবীতে এমন কোন দেশ নাই যারা আমদানি না করে। তো সেই ক্ষেত্রে আমাকে ভারতের থেকে আনলে পরে আমার কস্টিংটা কম পড়ে। উনি গার্মেন্টস এর কথা বলছে, ভারতের থেকে কাঁচামাল না আনলে গার্মেন্টসটা বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ জানাচ্ছি মনির ভাই। আসতে চাই জনাব কলিমুল্লাহ, আপনাকে দিয়ে শেষ করতে চাই, অল্প কথা শেষ করবেন যে এই যে তিস্তা পানি চুক্তি, সীমান্ত হত্যা বন্ধ এবং ভারতের যে বাণিজ্য বৈষম্য, সেটি আসলে এই সরকারের আমলে আসলে কোনো সুফল আসবে বলে কি আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে আমাদের হরিণ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। হরিণ লতা পাতায় মুখ ঢেকে রাখে, পুরো শরীর থেকে অনাবৃত। আমাদের বর্ডার ম্যানেজমেন্টের জন্য অবশ্যই যে বিষয়টি আমাদের কগনিজেন্সে নিতে হবে সেটি হচ্ছে ভারতের সঙ্গে ইসরায়েলের যে স্ট্র্যাটেজিক আন্ডারস্ট্যান্ডিং এবং বর্ডার দর্শক দুঃখিত, আসলে সংযুক্তে সমস্যা হচ্ছে। দর্শক যারা শুনেছেন, দেখেছেন, মন্তব্য করেছেন, আজিজ ভাই আসলে অনুষ্ঠান শেষ, আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে সময় দেওয়ার সুযোগ নেই, মাফ করবেন। দর্শক আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি, সকলে ভালো থাকুন। আগামী অনুষ্ঠানে বলার কথা বলবো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, ভালো থাকুন, শুভরাত্রি।